আমাকে এত কষ্ট দিয়ে কি শান্তি পেয়েছিস? এই যে সারা জীবনের জন্য পেতে যাচ্ছি। আবির মুচকি হেসে বলল। তুই এমনিতেও আমারই। মেঘ হঠাৎই ভুরু কুঁচকাল। আবিরের চোখে চোখ রেখে আতঙ্কিত কণ্ঠে বলল। আপনি মাথায় রিভলভার ধরেছিলেন কোন সাহসে? যদি আপনার কিছু হয়ে যেত? তোকে না পেলে সত্যি কিছু একটা হয়ে যেত। বাজে কথা বলবেন না। আবির মুচকি এসে ফোনের সম্পূর্ণ ভলিউম দিয়ে গান চালিয়ে অতর্কিতিতে নাচতে শুরু করলো। মেঘ বিহ্বল হয়ে তাকে আবিরের নাচ দেখছে। আবির পুরোপুরি গান শোনা অবস্থায় নেচে চলেছে। রুমের দরজা খোলা থাকায় নিচ পর্যন্ত গানের শব্দ আসছে। সবে অবচেতন মনে চোখাচোখি করলো। মিম মাঝখান থেকে বলে উঠল। আমি গিয়ে দেখবো? আরিফ নিরুদ্বেগ ভঙ্গিতে বলে উঠল। সব ব্যাপারে মাতবরি। মেঘ মিম ভেঙচি কেটে বলল। তোমার কোনো সমস্যা? তানভীর ব্যস্ত কণ্ঠে বলল। ভাইয়ার জামা কাপড়গুলো দিতে হবে, আমি যাচ্ছি। মোজাম্মেল খান উদ্বেগপূর্ণ ভঙ্গিতে বলেন। হ্যাঁ দেখো খুশিতেই পাগল হয়ে গেছে কিনা। তানভীর মৃদু হেসে ছুটল। নিজের রুম থেকে আবিরের জামা কাপড় নিয়ে আবির রুমে দরজায় এসে থমকালো। আবিরের এলো পাতারি নাচ দেখে সহসা পকেট থেকে ফোন বের করে ভিডিও অন করলো। মেঘ এক কর্নারে দাঁড়িয়ে হাত দিয়ে মুখ চেপে নির্বাক চোখে আবিরের তৃপ্ত আদলে তাকিয়ে আছে। কিছুক্ষণ আগে চিৎকার করে কান্না করা মানুষটা এখন কি সুন্দর হাসছে। তানভীর মেঘকে আস্তে করে ডাকলো। মেঘ এগোতেই আবিরের জামা কাপড়গুলো মেঘের হাতে দিয়ে মোলায়েম কণ্ঠে বলল। ভাইয়া একটু তাড়াতাড়ি রেডি হতে বলিস, ফটোগ্রাফার ওয়েট করছে। আর হ্যাঁ, তোর বান্ধবীকে অনেকগুলো কল দিয়েছি, একবার অর্ধেক কথা শোনার পর থেকে কল আর রিসিভ করে না। মেঘ মেঘেশ্বরে বলল। তোমার প্রেমিকা তুমি সামলিও, আফসোস। কেউ একজন বলেছিল সময় হলে জানাবো, তার সময়ও হলো না আমাকে কিছু জানানোর। তানভীর মেঘের মাথায় আস্তে করে গাঁটটা মেরে বিড়বিড় করলো। আমার আগে তুই তো প্রপোজ করে ফেলেছিস। ও আমি আমার ভাবি বানানোর জন্য প্রপোজ করেছি, তোমার প্রেমিকা বানাতে নয়। ওকে 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 মেঘ জামা বিছানার উপরে রাখছে। এর মধ্যে তানভীর আচমকা ডাকলো। ভাইয়া। তানভীরকে আগে দেখলো আবির নাচের মনোযোগ নষ্ট করেনি। এখন তানভীরের ডাকে ফোনের দিকে নজর পড়তে থমকলো। গুরু গম্ভীর কণ্ঠে বলল। শালা তুই দাঁড়া শুধু। আবির দৌড় দেওয়ার আগেই তানভীর দুহাতে আবির রুমের দরজা চাপিয়ে দৌড়ে বেলকনি পেরিয়ে সিঁড়ি দিয়ে নামতে নামতে ঘন ঘন শ্বাস ফেলছে। আলী আহমেদ খান মৃদু স্বরে জানতে চাইল। এভাবে ছুটছ কেন? আর আবিরই বা কি করে? তানভীর সিঁড়িতে দাঁড়িয়ে আবিরের নাচের ভিডিও অন করলো। 5 থেকে 7 সেকেন্ড চলার পরই অফ করে দিয়েছে। ঠোঁটে হাসি রেখে বলল। খুশিতে পাগল হলেও নাচতে নাচতে নিশ্চিত পাগল হয়ে যাবে। উপস্থিত সবাই একসঙ্গে হেসে উঠল। এদিকে মেঘ আবিরকে থামিয়ে উদ্বিগ্ন কণ্ঠে জানতে চাইল। আপনি আমার ভাইকে মারতে চাচ্ছেন কেন? মারবো না তো কি চুমু খাবো? অবশ্য চুমু খাওয়ার জন্য তো তুই আছিস। মেঘ ঠোঁট উল্টিয়ে নিরেট দৃষ্টিতে তাকিয়ে আছে। আবির শক্ত কণ্ঠে বলল। ইস, ভাল লাগে না। মেঘ ভুরু কুঁচকে প্রশ্ন করলো। কেন, কি হয়েছে? সেজে গুজে পুরো পুতুল হয়ে আসছিস, ধরতেও পারছি না, কিছু করতেও পারছি না। ধুর, ভাল লাগে না। মেঘ আনমনে বলে উঠল। না সাজলে কি করতেন? আবির মেঘের চোখের দিকে তাকিয়ে নিঃশব্দে হেসে আস্তে করে চোখ মেরে বলল। রোমান্স? মেঘ অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে। আবির প্রথমবারের মতো মেঘকে চোখ মেরেছে। হতবিহ্বল মেঘ নিস্তব্ধ হয়ে গেছে। আবির 2 কদম এগিয়ে এসে মেঘের কানে কাছে ফিস ফিস করে বলল। এভাবে তাকিয়ে নিজের বিপত্তি ডেকে আনিস না। আমাকে তোর সাজ নষ্ট করাতে বাধ্য করিস না প্লিজ। মেঘ নিজেকে সামনে অনুষ্ণ কণ্ঠে বলল। শাওয়ার নিয়ে আসুন তাড়াতাড়ি। আবির বিছানার পাশে ধপ করে বসে উদাসীন কণ্ঠে বলল। শার্টের বোতামগুলো খুলে দে। আমি পারবো না। তাহলে আমিও শাওয়ার নিতে যাব না। আবির পুরো নাচালো। মেঘ কপালে কয়েক স্তর ভাঁজ ফেলে এগিয়ে এসে শার্টের বোতাম খুলতে খুলতে বলল। আপনি বড্ড জ্বালাচ্ছেন। আবির ঠোঁট ভিজিয়ে নরম স্বরে বলল। পাগলকে উস্কাবে আর তার পাগলামি সহ্য করবে না, তা কি করে হয় সোনা? সোনা শব্দটা শুনতেই মেঘ থম মেরে দাঁড়িয়ে পড়েছে। পরপর দ্রুত গতিতে সব বোতাম খুলে দিয়ে গম্ভীর কণ্ঠে বলল। শেষ, তাড়াতাড়ি যান। আবির মুচকি এসে টাওয়াল নিয়ে ওয়াশরুমে যেতে যেতে রাগী স্বরে বলল। রুম থেকে বের হলে আমি কিন্তু বিয়েই করব না।
মেঘ রাগি চোখে তাকাতেই আবির ঠান্ডা কণ্ঠে বলে উঠল। এত কিউট করে সেজে এভাবে তাকাস কেন? যাচ্ছি তো। আবির ওয়াশরুমে ঢুকে গেছে। মেঘ বিছানার এক কোণে বসে আনমনে হাসছে। আজকের আবির ভাই যেন আগাগোড়াই ভিন্ন। কথায় কথায় লজ্জা দেওয়াই যেন তার একমাত্র কাজ। লজ্জায় মেঘের গালে দেওয়া গোলাপি ব্লাশন এখন টকটকে লাল দেখাচ্ছে। মেঘ আবিরের হলুদের পাঞ্জাবিটা দেখছে। গায়ে হলুদের পুরো শপিং তানভীর একাই করেছে, যদিও আবিরের পছন্দের বাহিরে কিছুই কেনেনি। আবিরের যে রঙের পাঞ্জাবি পরার ইচ্ছে, মেঘকে সে রঙের শাড়ি পরানোর ইচ্ছে ছিল। আর ঠিক যেভাবে সাজানোর ইচ্ছে ছিল, তানভীর সেভাবেই সবটা করেছে। আপাতত বাহিরের ফটোশ্যুট হবে, সন্ধ্যার পর মেইন প্রোগ্রাম শুরু হবে। তখনের জন্য লেহেঙ্গা কিনে রেখেছে। আবির কিছুক্ষণের মধ্যেই কোমরে টাওয়াল জড়িয়ে বেরিয়ে আসছে। লাজুক মেঘ এক পলক দেখে লজ্জে সেই মাথা নিচু করেছে, আর চোখ তুলে তাকাতে পারছে না। আবির আরেকটা শুকনো টাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে স্বাভাবিক কণ্ঠে জানতে চাইল, কোথায় ছবি তুলবি? মেঘ এক নাগারে অনেকগুলো জায়গার নাম বলল। আবির প্রশস্ত নেত্রে তাকিয়ে প্রশ্ন করল, এই 3 দিন কি শুধু জায়গায় ঠিক করেছিস? হ্যাঁ। আবির আস্তে করে বলল। এখন পাঞ্জাবিটা পরিয়ে দেন। মেঘ আবারও ঠোঁট উল্টালো। আবির সঙ্গে সঙ্গে বলল, যত দেরি করবি তত কম ছবি তুলতে পারবি। এই আমি বলে রাখলাম, শ্বশুরের সাথে মিলে জামাইকে কষ্ট দেয়া না, এর প্রতিশোধ আমি কড়াই গন্ডায় ফেরত নিব। মেঘ ধীর গতিতে পাঞ্জাবি বোতাম খুলছে আর মনে মনে আবিরকে বকছে। বেহায়া বেয়াদ্দব বেটা। অকস্মাৎ কেউ একজন দরজায় ডাকলো। মেঘ দরজার দিকে তাকিয়ে উচ্চস্বরে বলল, দরজা খোলাই আছে। দরজা খুলতেই মালার গম্ভীর মুখ ভেসে উঠল। আবির মালাকে দেখে তড়িৎ বেগে বিছানার উপর রেখে দেওয়া টাওয়ালটা টেনে নিজের গা ঢেকে ফেলেছে। আবিরের ঝড়ের গতিতে গা ঢাকা দেখে মেঘ ঠোঁট বাঁকালো। মেঘ মালাকে দেখে হাসি মুখে বলল, আপু কেমন আছেন? ভালো। মেঘ পুনরায় বলল। ভেতরে আসুন। আবির বা শক্ত কণ্ঠে মেঘকে বলল। পাঞ্জাবি কি পরিয়ে দিবি? মালা আবিকে এক নজর দেখে রাজভারী কণ্ঠে বলল, অসময় বিরক্ত করার জন্য দুঃখিত। ফুফা তোমাদের ডাকতেছে, এটাই বলতে আসছিলাম। ধন্যবাদ। আব্বুকে গিয়ে বল একটু সময় লাগবে, আর যাওয়ার আগে দরজাটা চাপিয়ে রেখে যা। মালা দাঁতে দাঁত চেপে দুহাতে ঠাস করে দরজা বন্ধ করেছে। উচ্চ শব্দে আবির মেঘ দুজনেই চোখ বন্ধ করে ফেলেছে। মেঘ চোখ খুলে শান্ত গলায় বলল, আপুর সাথে এভাবে কথা বলা ঠিক হয়নি আপনার। ঠিক বেঠিক আমাকে বোঝাতে হবে না ম্যাডাম। এই মালা আমাকে খুব জ্বালিয়েছে। শুধুমাত্র আব্বুর ভয়ে এতদিন বাড়াবাড়ি করিনি, নয়তো মালাকে অনেক আগেই শায়েস্তা করে ফেলতাম। মেঘ কেবল মুচকি হাসলো। কেউ কিছু বলার প্রয়োজন মনে করলো না। আবির রেডি হয়ে মেঘকে নিয়ে নিচে নামছে। আবিরের মামার বাড়ির সবাই ইতিমধ্যে চলে আসছে। মেঘের মামা বাড়ির মানুষ এখনও আসেনি। মাসাপর লাস্ট মাস চলছে, কিছুদিনের মধ্যেই ডেলিভারি, তাই উনি আজ আসতে পারেনি। শরীর সুস্থ থাকলে বিয়ে বা বৌভাতে অন্তত পক্ষে আসবেন। আবির মামা মামিদের সাথে কথা শেষ করে বাসা থেকে বের হলো। বাসার সামনে তানভীর দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে বোনাকে একাধারে কল দিয়ে যাচ্ছে। আবির আচমকা তানভীরে এক হাত পেছনে চেপে ধরে রাগান্বিত কণ্ঠে বলল, শালা, তুই আব্বুর কাছে গেছিলি কোন সাহসে? মেঘকে আতঙ্কিত কণ্ঠে বলল। প্লিজ ভাইয়া ছাড়ুন। তানভীর ব্যথায় আর্তনাদ করতে করতে তপ্ত স্বরে বলল, তোমাকে মেরে লাভ নেই। আবার না গেলে আজকে এই স্পেশাল দিনটা পেতাম না। তানভীরকে ছেড়ে আবির উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, আমরা মানে? আর কে কে গেছিলি? রাকিব ভাইয়া, রাসেল ভাইয়া। আরামির দল। ওই দিন আমাকে ফেলে আসার কারণ এটাই ছিল ওদের, তোরা সব কয়টাকে দেখে নিব, শুধু কয়েকটা দিন যাক। এর মধ্যে সাকিব আসছে। এক দৌড়ে এসে আবিরকে জড়িয়ে ধরে উত্তেজিত কণ্ঠে বলল, ভাইয়া, ফাইনালি আমি তোমাদের বিয়ে খেতে আসছি, ভাবতে পারছি না। সাকিব আচমকা ঘাড় কাত করে আহ্লাদি কণ্ঠে বলল, হাই ভাবি। হাই। আবির আর চোখে তানভীরের দিকে তাকালো। তানভীর বোনাকে কলের পর কল দিচ্ছে দেখে আবির মৃদু স্বরে বলল, যতই চেষ্টা করো আমার রেকর্ড ভাঙতে পারবি না। রেকর্ড ভাঙার কোনো ইচ্ছে নেই আমার। আপাতত মেয়ের রাগটা কমলেই চলবে।
আবির রাজভারী কণ্ঠে বলল, এসব বাদ দিয়ে বিকেলে সোজা ওদের বাসায় যাবি। ওর আব্বু আম্মু বোনকে দাওয়াত দিবি, সাথে করে বন্যা আর তার ভাইকে নিয়ে আসবি। মেঘ, মিম, আরিফ, আইরিন, সাকিব, তানভীর আর আবির ফটোশুট করতে বেরিয়েছে, সাথে ক্যামেরাম্যান তো আছে। সবাই হাসি খুশিতে থাকলো। আরিফ আর মিম একটু পরপর ঝগড়া লেগে যায়। একবার তানভীর, আরেকবার আইরিন আটকে আটকে রাখছে। ফটোশুটের লাস্ট দিকে তানভীর ওদের থেকে বিদায় নিয়ে বোনাদের পাশে আসছে, সাথে দুটা কার্ডও নিয়ে আসছে। একটা নর্মাল দাওয়াতের কার্ড, অন্যটা বোনার জন্য স্পেশালভাবে বানানো, যদিও প্ল্যানটা মেঘই দিয়েছে। তানভীর বাসে ঢুকতেই বোনার বড় বোনের সাথে দেখা। তানভীরকে দেখেই মোলায়েম কণ্ঠে বলল, কেমন আছো ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো। আঙ্কেল আন্টি বাসায় নেই? আব্বু আম্মু আর রিত একটু বাইরে গেছে। বসো, শুনলাম মেঘের বিয়ে। তানভীর বিয়ের কার্ড হাতে দিয়ে বলল, জি আপু, হুট করে সব কিছু হয়েছে, যে সময় নিয়ে এভাবে দাওয়াত দেওয়া সম্ভব হয়ে ওঠেনি। আপনাদের কিন্তু 2 দিনের দাওয়াত, আগামীকাল কমিউনিটি সেন্টারে আর পরশু বাসায়। আঙ্কেল আন্টিকে বলবেন অবশ্যই যেতে। আর এখন আপনি আর বন্যা রেডি হয়ে আমার সাথে চলুন। আরে না ভাই, আমি যাব না, বন্যাকে নিয়ে যাও। মেঘ আরও 5 বছর আগে থেকে আমাকে বলে রাখছে ওর বিয়েতে বন্যাকে কম করে হলেও 3 দিনের জন্য দিতে হবে। আমিও মেঘকে কথা দিয়েছিলাম, বন্যার বিয়ে না হলে আমি আব্বু আম্মুকে বুঝিয়ে 3 দিনের জন্য পাঠাবো। এখন দেখো, মেঘের বিয়ের কথা শোনার পর থেকে সেই যে মুখ ফুলিয়ে রুমে ঢুকেছে আর বেরিয়ে হচ্ছে না। গত 2 দিন আব্বু অসুস্থ ছিল, এ অবস্থায় বাসা থেকে বের হতে পারছিল ঠিক, তবে 24টা ঘন্টা শুধু মেঘ কি করছে, মেঘের কি হয়েছে, মেঘ কেমন আছে, এসব করেই কাটিয়েছে। আব্বু অসুস্থ না থাকলে আমি নিজেই বন্যাকে নিয়ে তোমাদের বাসা থেকে ঘুরে আসতাম। বন্যা এখন কোথায়? রুমে। ওর সাথে একটু কথা বলা যাবে? আসো। বোনার বোন দরজার সামনে দাঁড়িয়ে জোরে ডাকতে ডাকতে বলল, এই বন্যা, দরজা খোল, মেঘের ভাই তোর সাথে কথা বলতে আসছে। আমি দরজা খুলবো না, ওনাকে চলে যেতে বলো। তানভীর এখানে দাঁড়িয়ে আছে, দরজাটা খোল। বললাম তো খুলবো না। তানভীর এবার মোলায়েম কণ্ঠে বলল, বন্যা প্লিজ দরজাটা খুলো। আপনি চলে যান এখান থেকে, ধুমধাম করে বোনের বিয়ে দেন গিয়ে। তানভীর কপালের ঘাম মুছে শক্ত কণ্ঠে বলল, তুমি না গেলে বনু বিয়েতে বসবে না, কারণটা তুমি খুব ভালোভাবেই জানো। বন্যা এবার একটু থামলো। তানভীর শান্ত কণ্ঠে পুনরায় বলল, প্লিজ বন্যা দরজাটা খুলো, আমার কথাগুলো অন্তত শোনো। বন্যা রাগে ফুসতে ফুসতে দরজা খুলে রাগান্বিত কণ্ঠে বলল, সবকিছু ঠিকঠাক করে এখন আমাকে মিথ্যে গল্প শোনাতে আসছেন? বন্যার বোন ধীর কণ্ঠে বলল, বন্যা আস্তে কথা বল। তানভীর মৃদু স্বরে বলল, সমস্যা নেই আপু, ওকে বলতে দেন। বন্যার বোন স্বাভাবিক কণ্ঠে বলল, তুমি ওর সাথে কথা বলো, আমি চা নিয়ে আসছি। বন্যার বোন চলে যেতে তানভীর মলিন কণ্ঠে বলল, সরি। বন্যার দু চোখ বেয়ে অনর্গল পানি পড়ছে। কাঁদতে কাঁদতে বলতে শুরু করলো, সরি, মেঘের চিন্তায় আমি 2 রাত 1 ফোঁটা ঘুমাতে পারিনি। আমি সেদিন কথাগুলো না বললে মেঘ শাড়ি পরে বের হতো না, আর পরবর্তী ঘটনাগুলোও ঘটতো না। সব দোষ আমার, আমি মেঘের ভালো চাইতে গিয়ে খারাপ করে ফেলেছি। এসব ভেবে উঠতে বসতে আমার নিজেকে মারতে ইচ্ছে করছিল। আপনাকে কত শত কল দিয়েছি, এক পর্যায়ে আপনি আমার নাম্বারটা ব্লক করে রেখেছেন। আমি দিশে পিশে পাচ্ছিলাম না। বাসায় আব্বু অসুস্থ, ওইদিকে মেঘের কি হয়েছে জানতে পারছিলাম না। আপনাদের বাসায় যাওয়ার শক্তি আর সাহস কোনোটাই পাইনি। আমাকে এত কষ্ট কেন দিয়েছেন আপনারা? আমি আপনাদের কি এমন ক্ষতি করেছি? একটা বারের জন্য কি জানানো যেত না আমায়? তানভীর বন্যার দিকে তাকিয়ে অনুষ্ণ কণ্ঠে বলতে শুরু করলো, তুমি বিশ্বাস করো, আমি বাবা বনু চাইলেও কিছু করতে পারছিলাম না। যেখানে ভাইয়ার সাথে পর্যন্ত যোগাযোগ বন্ধ করতে বাধ্য হয়েছে, সেখানে কতটা চাপে ছিলাম আমি একবার ভাবো। তোমাকে তো আগেই বলেছি, বনুর ফোন বড় আব্বুর কাছে জমা ছিল, আর আমি গত 3 দিনে নিজের ইচ্ছাতে কোনো দিকে পাও বাড়াইনি। ঘুমাতে গেলে পর্যন্ত বড় আব্বুর অনুমতি নিয়ে যেতে হয়েছে। আমাকে এভাবে থ্রেট করা হয়েছে।
যদি আমি কোনোভাবে ভাইয়ার সাথে বা কারোর সাথে ভাইয়ার বিষয় নিয়ে কথা বলি তাহলে বিয়ে বাতিল। একজন মানুষ যদি 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট অন্তর অন্তর কল দিয়ে কাজের অর্ডার দেয় আর সেই কাজ হয়েছে কিনা সেটার প্রমাণ পর্যন্ত চাই, এই অবস্থায় আমি কিভাবে কি করতাম? তোমাকে বাসা থেকে বের করে যে দুটো কথা বলবো এটুকু সময়ও আর সুযোগও আমাকে দেওয়া হয়নি। শুধু আমি না, রাকিব ভাইয়া আর রাসেল ভাইয়ারও থ্রেটের উপরে ছিল। বিভিন্ন প্রয়োজনে বড় আব্বুর সামনে দাঁড়িয়ে একে তাকে কল দিতে হচ্ছিল, সেখানে বারবার তোমার কল আসা কতটা বিপজ্জনক একবার ভাবো। আমি সত্যিই দুঃখিত, এখন প্লিজ চলো। তানভীর বন্যার জন্য আনা স্পেশাল কার্ডটা বন্যাকে দিল। বন্যা কার্ডটাকে ভালোভাবে পর করে চোখ মুছে চাপা স্বরে বলল, আমি যাব, তবে শুধুমাত্র মেঘের জন্য। তানভীর মুচকি হেসে বলল, ধন্যবাদ। বন্যা ফোঁস করে উঠল। তানভীর মনমরা হয়ে বলল, ধন্যবাদ দিতে হবে না, আপনার সাথে আমার কোনো কথা নাই। আমার দোষ কি? বন্যা ভুরু গড়িয়ে শক্ত কণ্ঠে বলল, আপনার কোনো দোষ নেই, আপনি তো অপাপিত, সব দোষ আমার। আমি কেন এত ভাবি? তুমি দায়িত্বশীল, বিনম্র একটা মেয়ে, তুমি ভাববে না তো কে ভাববে বলো? তাছাড়া তুমি যেদিন বনুকে কথাগুলো না বললে বনু আর ভাইয়ার অসাধারণ মোমেন্টগুলো মিস হয়ে যেত আর সবাই বিয়েতে রাজি করানোর জন্য ভাইয়াকে যে কোনো পর্যায়ে যেতে হতো। এখন আলহামদুলিল্লাহ সব কিছু আমি সামলে নিয়েছি। যার ঝড় গিয়েছে সব আমার উপর দিয়েই গিয়েছে। ভাইয়া বেশি একটা ফাইট করতে হয়নি। আর বনুর কথা কি বলবো, ও তো গত 3 দিন সারাক্ষণ শুধু বন্যা আর বন্যাই করে যাচ্ছিল। আজ সকালে আমাকে রীতিমতো থ্রেট দিয়েছে, বিকালের মধ্যে তোমাকে যেভাবেই হোক বাসায় নিয়ে যেতে হবে। বনুর ভাইয়ার পাওয়ার খুশি থেকেও বেশি কষ্ট লাগছিল তোমাকে ওর মনের কথাগুলো বলতে না পারাতে। বাসায় তো সেভাবে কথা বলতে পারতাম না, কিন্তু বনুকে নিয়ে বের হলেই তোমার সাথে দেখা করতে পাগলা হয়ে যেত। কিন্তু কি করতাম, বড় আব্বু একদম সময় বেঁধে কোনো কাজে পাঠাতেন। তুমি তো জানোই উনি এক কথার মানুষ। কাজ এদিক সেদিক হলে খবর আসে। বাই চান্স আমার কারণে ভাইয়ার বিয়ে আটকে গেলে আমি সারা জীবনও নিজেকে মাপ করতে পারতাম না। ভাইয়ার সামনে দাঁড়ানোর যোগ্যতা হারিয়ে ফেলতাম। আমার মুখের সামান্য একটা কথাতে ভাইয়া যে মস্ত বড় ভুল সিদ্ধান্ত নিয়েছিল, আমি চাইনি সেই সিদ্ধান্তের জন্য বর্তমানে ওদের ওপর কোনো প্রভাব পড়ুক। তাই ভাইয়াকে সারপ্রাইজ দিতে নিজেকে বোলের কুমড়ো হতে হয়েছে। সেই সাথে ভাইয়ার সারপ্রাইজের কিছুটা প্রভাব তোমার ওপরও পড়েছে। তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এখন কি কানে ধরতে হবে? বন্যা থতমত কণ্ঠে বলল, না, কানে ধরতে হবে না, আপনি একটু অপেক্ষা করুন, আমি রেডি হয়ে আসছি। আচ্ছা। তানভীর নিচে চলে আসছে। বন্যার বোন চা নাস্তা দিয়ে মেঘের বিয়ের বিষয়ে কথা বলছে। কিছুক্ষণের মধ্যে বন্যা নিচে এসে স্বাভাবিক কণ্ঠে বলল, আব্বু আম্মু আসেনি এখনো? না, আমি আব্বুকে আগেই বলে রাখছি, তুই যা, সমস্যা নেই। তানভীর ধীর কণ্ঠে বলল, আমি ভাবছিলাম রিতকে নিয়ে যাব। রিত যাবে না, বিয়েতে ওর ইন্টারেস্ট কম, ও শুধু ঘুরতে পছন্দ করে। এখন যদি বলা হয় চল সিলেট যাই, 2 মিনিটও লাগবে না, সে ব্যাগ নিয়ে হাজির। আর যদি মুখ ফসকেও বলে ফেলি বিয়েতে যেতে হবে, তাহলে ওর তালবাহানা শুরু হয়ে যাবে। ওর আশা করে লাভ নেই, তার থেকে বরং বন্যাকে নিয়ে যাও। আচ্ছা আপু, কাল পরশু 2 দিনই দাওয়াত রইলো, অবশ্যই আসবেন প্লিজ। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও। বন্যা, তুইও সাবধানে থাকিস। আচ্ছা। তানভীর বন্যাকে নিয়ে বেরিয়ে মোখলেস মিয়ার দোকান পর্যন্ত আসতেই মোখলেস মিয়াকে নজরে পড়ল। উনি ওদের দেখে বসা থেকে দাঁড়িয়ে পড়েছেন। তানভীর একটু সামনে গিয়ে বাইক থামিয়ে ঠান্ডা কণ্ঠে বলল, আমি আসছি এখনো। তানভীর মোখলেস মিয়ার সামনে এসে ভুল নাচতেই মোখলেস মিয়া ভারী কণ্ঠে বলেন, কি হইতাছে? তানভীর তপ্ত স্বরে বলল, আপনার বউরে আমার বাড়িতে লইয়া যাইতেছে। কে রে? আর কত বাপের বাড়িতে থাকবো? শ্বশুর বাড়ির হাওয়া বাতাসের তো দরকার আছে নাকি? আমার বউয়ের কিছু হইলে আমি কিন্তু তোমারে ছাইরা দিতাম না। আসছে, নিজের 2টাকে সামাল, আমারটা আমি বুঝে নিব। আপনাকে শুধু জানতে আসছিলাম, এখন আসি। বন্যাকে নিয়ে বাসায় আসতে আসতে সন্ধ্যা পর হয়ে গেছে। আবিতের পুরো বাড়ি লাল, গোল্ডেন, বেগুনি, সবুজ, নীল রঙের আলোকসজ্জায় ঝলমল করছে। বাসার সামনে বিশাল আকৃতির গেটে বড় করে আবির মেঘের নাম লেখা। বন্যা মন্ত্রমুগ্ধ নয়নে তাকিয়ে আছে। মেঘের 2 বছরের অনাবিল ভালোবাসার পূর্ণতা পেতে যাচ্ছে।
গেট পার হতেই মোজাম্মেল খান আর আলী আহমেদ খানের সাথে দেখা। বন্যা সালাম দিতেই ওনারা একসঙ্গে সালামের উত্তর দিলেন। বন্যার ব্যাগের দিকে এক নজর তাকিয়ে মোজাম্মেল খান ঠান্ডা কণ্ঠে হুঙ্কার দিলেন, তানভীর, ব্যাগটা কি তুমি নিতে পারো না? তানভীর মাথা নিচু করে হাত বাড়িয়ে ব্যাগটা নিতে নিতে বিড়বিড় করল। আমি আগেই নিতে চেয়েছিলাম, দেয়নি। মোজাম্মেল খান শুনল কিনা কে জানে, বন্যা ওনাদের সাথে অল্প স্বল্প কথা বলে ভেতরে চলে গেছে। ড্রয়িং রুম ভর্তি আত্মীয় স্বজন। মেঘের মামাবাড়ি মানুষজন ততক্ষণে চলে আসছে। মিমের মামাবাড়ি খালাবাড়ি থেকেও অনেকেই আসছে। তাছাড়া এলাকার মানুষ তো আছে। এত এত মেহমান দেখে বন্যা মাথা নিচু করে দ্রুত মেঘের রুমে চলে আসছে। মেঘ লেহেঙ্গা পরে পুরোপুরি রেডি হয়ে বিছানায় বসে বন্যাকে একের পর এক মেসেজ দিচ্ছে, বারবার কল দিচ্ছে। অকমরসাদ বন্যা কোমল কণ্ঠে ডাকলো, ননদিনী। মেঘ চোখ তুলে তাকিয়ে বন্যাকে দেখে ছুটে গিয়ে বন্যাকে জড়িয়ে ধরে বন্যা মোলায়েম কণ্ঠে বলল, আমি সবই বুঝতে পেরেছি, কোনো সমস্যা নেই। তুই যে বিপদে ছিলে এটা ঠিকই বুঝতে পেরেছিলাম, কিন্তু আমার রাগ উঠেছিল তোর ভাইয়ের উপর। উনি মেসেজে রিপ্লাই করে না, ফোন নাম্বার ব্লক করে রেখেছিল হুট করে। আজ কল দিয়ে বলল আগামীকাল বোনের বিয়ে। এই কথা শোনা মাত্র আমার মেজাজ মাত্রাতিক খারাপ হয়ে গিয়েছিল। সেই যে ফোন সাইলেন্ট করেছিলাম এখনও ওভাবেই আছে। সেসব ভেবে এখন মন খারাপ করে সাজ নষ্ট করতে হবে না বেবি। মেঘ বন্যাকে ছেড়ে আদুরে কণ্ঠে জিজ্ঞেস করলো, তাকে কেমন লাগছে বেবি? আমি আর উত্তর দিব না। আজ থেকে যত কমপ্লিমেন্ট দেওয়ার সব আমার ভাসুর দিবে। ওনার নির্লজ্জ মার্কা কমপ্লিমেন্ট শোনার মতো কোনো ইচ্ছে আমার নেই। উনি এখন আর আগের মতো নেই। তানভীর গলা খাকারি দিয়ে আস্তে করে বলল, এই যে ব্যাগটা, মামা মামিদের সাথে কথা বলতে দেরি হয়ে গেছে। মেঘ আহ্লাদি কণ্ঠে বলল, ধন্যবাদ ভাইয়া, লাভ ইউ। থাক, এখন আর ভালোবাসা দেখাতে হবে না। দিচ্ছিলি তো বাসা থেকে বের করে। তোর বান্ধবীর রাগ না কমলে আমি এখন মোকলেশ দাদার দোকানে সিঙ্গারা বেচতাম। মেঘ ফিক করে হেসে উঠল। তানভীর বন্যার দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, শাড়ি পরে তাড়াতাড়ি রেডি হওয়া। যেতে যেতে আবার থামলো, ঘাড় ঘুরিয়ে হাসি মুখে বলল, লাভ ইউ টু। মেঘ চাপা সরে বলে উঠল, কাকে বলছো? না বন্যা মেঘের দিকে তাকিয়ে রাগে কটমট করছে। তানভীর ভারী কণ্ঠে জানতে চাইল, কিছু বলছিস? না, বন্যা শাড়ি পরে মেঘের রুমে সাজগুজু করছে। ধীরে ধীরে মেঘের মামিরাও মেঘকে দেখতে আসছে। জান্নাত আর আইরিন মিলে মিমকে জোর করে শাড়ি পরাচ্ছে। সব মিলিয়ে মোটামুটি 8-10 জন মেঘের রুমে উপস্থিত। লেহেঙ্গা পরার কারণে মেঘ ঠিকমতো নড়াচড়াও করতে পারছে না, তাই চুপচাপ বিছানায় বসে বসে সবার সাজগোজ দেখছে। আবির মেঘকে দেখতে মেঘের রুমে দরজায় এসে থমকে দাঁড়িয়েছে। রুম ভর্তি এত মানুষ দেখে সঙ্গে সঙ্গে কপাল কুঁচকালো। ঘাড় কাত করে মেঘকে দেখার চেষ্টা করলো। লেহেঙ্গা পরে রাজরানী সেজে বিছানার ঠিক মাঝ বরাবর বসে আছে মেঘ। মেঘকে দেখেই আবিরের হৃদস্পন্দন জোরালো হচ্ছে। কেউ দেখার আগে আবির দরজা থেকে সরে কিছুটা দূরে গিয়ে উচ্চস্বরে ডাকলো, মেঘ। মেঘ বিছানা থেকে নামতে নামতে উত্তর দিল, জি। আবির পুনরায় ডাকলো, মেঘ। মেঘ দুহাতে লেহেঙ্গা ধরে কিছুটা উঠিয়ে দরজা পর্যন্ত ছুটে গেল। দরজার সামনে আবিরকে না পেয়ে ভুরু কুচকে আবির কোথায় আছে দেখার জন্য বেলকনির দিকে ঝুঁকল। আচমকা মেঘের স্নিগ্ধকালে ঠোঁট চলো আবির। মেঘ পূর্ণ ব্যথিত আখিতে তাকানোর পূর্বেই আবির দ্রুত স্থান ত্যাগ করলো। মেঘ গালে হাত রেখে থম মেরে দাঁড়িয়ে আছে। বুকের ভেতর হৃৎপিণ্ডটা পিটপিট করছে। আবিরের অযাচিত কর্মকাণ্ডগুলো মেঘকে নাজেহাল করে দিচ্ছে। মেঘ পুনরায় রুমে চলে গেছে। আবির সিঁড়ি দিয়ে নামতে নামতে ব্যস্ত কণ্ঠে বলল, প্রোগ্রাম কখন শুরু হবে? আলী আহমেদ খান ছেলের দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলেন, একটু ধৈর্য রাখো। 14 মিনিট 23 সেকেন্ড যাবৎ ধৈর্য ধরে বসে আছি। আর কত? আপনাদের বেশি দেরি হলে আমি কি মেঘকে নিয়ে প্রোগ্রাম শুরু করে দিব? আলী আহমেদ খান গুরুগম্ভীর কণ্ঠে বলেন। 10 মিনিটের মধ্যেই প্রোগ্রাম শুরু হবে, যাও এখন। আবির বিড়বিড় করতে করতে যাচ্ছে। 5 মিনিট হলে ভালো হতো। আলী আহমেদ খান আবিরের দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে হঠাৎ তপ্ত স্বরে মোজাম্মেল খানকে ডাকলেন। মোটামুটি 5 থেকে 7 মিনিটের মধ্যে প্রোগ্রাম শুরু হয়েছে।
সম্পূর্ণ ছাদ জুড়ে লাইটিং, বিশাল আকৃতি স্টেজ করা হয়েছে। ক্যামেরাম্যানরা আবির মেঘের ছবি তোলায় ব্যস্ত। আইরিন মিম নাচের প্রিপারেশন নিচ্ছে। তানভীর, সাকিব সবাইকে ঠিকঠাক মতো বসাচ্ছে, গানের লিস্ট ঠিক করছে। নিচে মেন গেটের বাইরে বিরিয়ানি রান্না হচ্ছে। মোজাম্মেল খান নিচ থেকে তানভীরকে কল দিচ্ছেন। তানভীর কল রিসিভ করে আসছি বলে দ্রুত নামতে গেল। আচমকা বোনাকে সিঁড়িতে উঠতে দেখে থামার চেষ্টা করল। বোনার পরনে ওয়াটার ওয়ার্ল্ড রঙের শাড়ি, প্রথমবারের মতো চুল ছেড়ে গর্জিয়াস লুকে সেজেছে। অনাড়ম্বর মেয়েটার এই চোখ ধাঁধানো সাড়ম্বর সাজে বিমোহিত তানভীর বোনার দিকে তাকিয়ে থেকে উদাসভাবে সিঁড়ির পাশ ঘেঁষে পা রাখতে নিয়ন্ত্রণ হারিয়ে হুমড়ি খেয়ে পড়তে নিল। আপত্তিতীত ঘটনায় তানভীরকে থামাতে উপায় না পেয়ে বোনা দুহাতে তানভীরের বুক বরাবর হাতটিকে আটকানোর চেষ্টা করলো। তানভীর নিজের উপর বল প্রয়োগ করে থামাতে পারলেও বোনার হাতের কবজিতে চাপ খেয়েছে। তানভীরের ভেজা গাত্র, সেই সাথে ত্রৈমাত্রিক উদ্ধত হৃদস্পন্দন উপলব্ধি করতেই বোনা উদ্বেগপূর্ণ কণ্ঠে জানতে চাইল, আপনি ঠিক আছেন? তানভীর সহসা এক সিঁড়ি পেঁচাতেই বুকের উপর থাকা বোনার হাতগুলো অচিরেই সরে গেল। বোনা আস্তে করে নিজের হাত ঝেড়ে পুনরায় জিজ্ঞেস করল, আপনি ব্যথা পাননি তো? তানভীর মুচকি এসে উত্তর না দিয়ে পাশ কাটিয়ে চলে যাচ্ছে। বোনা কর্কশ কণ্ঠে ডাকল, এই যে ভিলেন। তানভীর আর চোখে তাকে মুচকি হেসে সম্মুখ গতিতে বলল, ব্যথা তো পেয়েছি, কিন্তু এ ব্যথা সে। বন্যার ভুরু কুচকানো দেখে তানভীর থমথমে কণ্ঠে বলল, সরি 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 সরি। বলতে বলতে দৌড়ে নিচে চলে যাচ্ছে। তানভীর চলে যেতেই বন্যা শব্দহীন হাসল। স্টেজে আবির মেঘ পাশাপাশি বসা। আবির মেঘের দিকে তাকিয়ে মৃদু স্বরে ডাকল, শোনো। বলুন। তোকে আজ লাবণ্যময়ী লাগছে। আমার কি ইচ্ছে করছে জানিস? মেঘ সূক্ষ্ম নেত্রে তাকে বিড়বিড় করল। না, আমি কিছু জানতে চাই না। আবির মুচকি হেসে বলল, কিন্তু আমি তো জানাতে চাই। মেঘ আর চোখে তাকাতেই আবির ভুরু নাচালো। বরাবরের নাই আজও আবিরের হাসিতেই ঘায়েল হলো মেঘ। মুগ্ধ চোখে আবিরকে দেখছে। গত 2 বছর যার চিন্তায় দিনরাত ভুলে থাকতো, সেই মানুষটার সাথেই তার বিয়ে হতে যাচ্ছে। হৃদয়ে অদৃশ্য হাওয়ারা তোলপাড় চালাচ্ছে। রাকিব গলা খাকারি দিতেই মেঘ দৃষ্টি সরল সাথে আবিরও। রাকিব অনেকক্ষণ আগে আসলো। আবিরের সামনে আসার সাহস পাচ্ছিল না এতক্ষণ। এখন সবার উপস্থিতিতে বুকের সাহস নিয়ে সামনে আসছে। আবিরের কানে কানে ফিসফিস করে কিছু বলে আবারও সরে গেছে। এইদিকে আইরিন, মিমার, আরিফের অনবদ্য নাচ দেখে সবার চোখ কপালে উঠে গেছে। তানভীর কিছুক্ষণের মধ্যেই উপরে আসছে। বোনা কিছুটা পেছন দিকে চেয়ারে বসে বসে মেঘার আবিরের ছবি তুলছিল। আশেপাশে তেমন কেউ নেই। তানভীর অকমর সাথ কানের কাছে ফিসফিস করে বলল, একটু সাইডে আসা যাবে? বোনা আতকে উঠে ঘাড় ঘুরালো। তানভীরকে দেখেই আতঙ্কিত কণ্ঠে বলল, আপনি? সাইডে আসো। কেন? আরে আসো তো। বোনা তানভীরকে ফলো করে ছাদের পাশে গেল। তানভীর শান্ত গলায় বলল, শাড়ির সাথে ফাঁকা হাত ঠিক মানাচ্ছে না। বোনা আস্তে করে বলল, চুড়ি পরতে খুব একটা ভালো লাগে না। তানভীর মৃদু হেসে পকেট থেকে 2টা গাজরা বের করে তপ্ত স্বরে বলল, এখন আশা করি এটা বলবে না যে গজরা পরতেও ভালো লাগে না। তেমন না। তোমার যদি এমন আপত্তি না থাকে, আমি কি তোমার হাতে এগুলো পরিয়ে দিতে পারি? আমাকে পরাতে হবে না। মেঘনা পড়লে ওর হাতে পরিয়ে দেন, তাহলে ছবি সুন্দর আসবে। তোমার কি মনে হয় ভাইয়া ডাকতে বনুকে আমার পরিয়ে দিতে হবে? বনু ছাদে আসার পরপরই ভাইয়া নিজের দায়িত্ব পালন করে ফেলেছে। তাহলে মিম বা অন্য কাউকে দিয়ে দেন। আমার ফাঁকা হাতই ভালো লাগে। কিন্তু আমার ভালো লাগে না। মানে? তুমি সবার হাতের দিকে তাকিয়ে দেখছো একবার, প্রত্যেকের হাতে চুড়ি আছে, গজরাও আসে, আর তোমার হাতে কিছু নেই। আমি এতগুলো গজরা এনে রাখতে পারিনি যে যার মতো নিয়ে গিয়েছে। অনেক কষ্টে তোমার জন্য 2টা রেখেছি। এখন কথা না বলে হাত দাও। বোনা ধীর কণ্ঠে বলল, আমাকে দিন, আমি পরে নেব। আমি পরিয়ে দিলে কোনো সমস্যা হবে নাকি এখনই আমার উপর রেগে আসো? তেমন না। কি তাহলে কেমন? তানভীর গম্ভীর মুখ করে দাঁড়িয়ে আছে। বোনা ভ্রু কুচকে সূক্ষ্ম নেত্রে তাকিয়ে কিছু না বলেই হাত বাড়ালো। কারোর সাথে কথার তর্কে জনর থেকে আগেভাগে কেটে পড়ে ভালো।
গাজে পরিয়ে দেওয়া মাত্রই বন্যা স্থান ত্যাগ করে পুনরায় স্টেজের কাছে আসছে। মেঘ বন্যাকে দেখেই হাতে ইশারা করলো। মিনাজ, তামিম, মিষ্টি আর সাদিয়া কিছুক্ষণ আগেই আসছে। এসে মেঘ আর আবিরের সাথে ছবি তুলে ফেলেছে, কিন্তু বন্যা লজ্জায় যেতেই চাইছিল না। বন্যা স্টেজে উঠতেই আবির ব্যস্ত কণ্ঠে তানভীরকে ডাকলো। আম্মুরা বা মামি খালাদের নজর এড়াতে তানভীর স্টেজে উঠতেই কানে কানে ফিসফিস করে কিছু বলল, যেন সবাই মনে করে গুরুত্বপূর্ণ কথা বলতে ডেকেছে। তানভীর নামতে নিলে আবির কিছুটা উচ্চ স্বরে বলল, কিরে, কোথায় যাচ্ছিস? ছবি তুলবি না? দাঁড়া। পাশ থেকে রাকিব, রাসেল আর সাকিব সিরিয়াস ভঙ্গিতে বলছে। একমাত্র বোনের বিয়ে, অথচ বোনের সাথে তানভীরের এখনো কোনো ছবিই নেই। তাড়াতাড়ি দাঁড়া, তোদের ছবি তুলে দেই। হাত দিয়ে মুখের ঘাম মোছার নাম করে ঠোঁটের হাসি আড়াল করে বন্যার পাশাপাশি দাঁড়ালো। 3-4টা ক্যামেরাম্যান ঝটপট কতগুলো ছবি তুলে ফেল। সবার মন মতো ছবি তোলা শেষে ছেলে মেয়ে সবাই একসঙ্গে স্টেজে উঠেছে। প্রায় 15-20 জন ছেলে ওয়াটার ওয়ার্ল্ড রঙের পাঞ্জাবি পরেছে, সাথে 20-22 জন মেয়ের পরনে ওয়াটার ওয়ার্ল্ড রঙের শাড়ি। যে মিম আজ পর্যন্ত কোনোদিন শাড়ি পরেনি, সেই মিমও আজ শাড়ি পরেছে। অল্পবয়স্ক মেয়েদের মধ্যে একমাত্র মালা ব্যতীত সবাই শাড়ি পরেছে। মালাকে জোর করেও শাড়ি পরানো যায়নি। গ্রুপ ছবি তোলার এক পর্যায়ে গুরুজনেরা চলে যেতে শুরু করেছেন। চাঁদ মোটামুটি ফাঁকা হতেই কাপল ডান্স শুরু হয়েছে, যার সূচনায় ছিল রাকিব, রিয়া আর আসিফ, জান্নাত। গুরুজনদের সামনে ওরা এতক্ষণ ভদ্র থাকলেও এখন সব ভুলে নাচতে শুরু করেছে। টানা 3টা গানে নাচ শেষ করে আবির মেঘকে টেনে এনেছে। সবার রিকোয়েস্ট, শুরুর দিকে মেঘ আর আবির 2টা গানে পারফর্ম করেছিল, কিন্তু আচমকা মোজাম্মেল খান আসতেই মেঘ লজ্জায় সে যে বসেছে আর ওঠেনি। এখন ছাদের দরজা বন্ধ করে মেঘকে উঠিয়েছে, তারপর যেন লজ্জা না পায়। একদম লাস্টে আবির, মেঘ, রাকিব, রিয়া, আসিফ, জান্নাত, তানভীর, বন্যা, মিম, আরিফ, মিনহাজ, মিষ্টি, তামিম, সাদিয়া, রাসেল, সোনিয়া, সাকিব, আইরিন সহ বাকি যারা ছিল সবাই একসঙ্গে হাওয়া হাওয়া গানে পারফর্ম করেছে। আইরিন ভালো ডান্স পারে, শুধুমাত্র সেই কারণেই সাকিব আইরিনের সাথে ডান্স করতে রাজি হয়েছে, কিন্তু শুরুতেই করুণ কণ্ঠে বলে নিয়েছে, আমার গ্রামে একটা নিরীহ গার্লফ্রেন্ড আছে। ও রেগে গেলে একটু বলে দিও, আমার কোনো দোষ নেই। আমার সাথে ডান্স করতে বলছে কে আপনাকে? আপনি আপনার কাজিনের সাথে ডান্স করেন। সাকিব সহর্ষ বলল, মালা করবে ডান্স, আর মানুষ পেলে না। এই মেয়ে আসছে তো শুধু দেখতে আর নিজে জ্বলতে। আমি বারবার বলছি, নিজের কষ্ট বাড়াতে শুধু শুধু যাস না। কে শোনে কার কথা? মন ভরে দেখতে আসছে, দেখুক। তোমরা যেটা বলেছি সেটা করবার, ঠিক আছে? আচ্ছা। এদিকে আরিফ আর মিমের একটু পর পর ঝগড়া লেগে যায় দেখে তানভি 2টাকে শাস্তিস্বরূপ কাপল ডান্স করতে বলেছে। অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে, যে যার মতো গল্প করতে করতে নিচে চলে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই মেহেদি দেওয়া শুরু করতে হবে। আবির আর তানভীর বিয়ের কেনাকাটা করতে মার্কেটে যাবে, তাই একটু তাড়াহুড়োতেই প্রোগ্রাম শেষ করতে হয়েছে। বন্যা আর আইরিন গল্প করতে করতে নেমে গেছে। মিম হুট করে ওদের দেখতে না পেয়ে দৌড়ে নিচে নামতে গিয়ে ছাদের দরজায় হোঁচট খেয়ে সঙ্গে সঙ্গে চিৎকার করে বসে পড়েছে। দুহাতে পা চেপে কান্না করছে। সাথে সাউন্ড বক্সের শব্দের কারণে মিমের অল্প বিস্তর কান্নার শব্দ কেউ শুনতে পায়নি। আর দরজা পর্যন্ত এসে মিমের কান্নার শব্দ শুনে কিছুটা চিন্তিত স্বরে জানতে চাইল, কি হয়েছে? মিম কাঁদতে কাঁদতে বলল, হোঁচট খেয়েছি। আর সঙ্গে সঙ্গে ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে মিমের পায়ের কাছে ধরল। বৃদ্ধাঙ্গুল থেকে অনর্গল রক্ত বের হচ্ছে। মিমের দুহাতে রক্ত লেগে আছে। আর নিবিষ্ট কণ্ঠে বলতে শুরু করলো, শাড়ি পরে এভাবে কেউ ছোটাছুটি করে? দেখি, হাতটা ধরো। মিম কাঁদতে কাঁদতে আবির হাতটা শক্ত করে ধরে বসা থেকে উঠল, কিন্তু ব্যথার চোটে পা ফেলতে পারছে না। আরিফ মিমের এক হাত ধরে আস্তে আস্তে নামাচ্ছে। কোনো মতে নিচ পর্যন্ত নিয়ে গিয়ে মিম হাউমাউ করে কাঁদতে শুরু করেছে। কি হয়েছে বলে আশেপাশে সবাই জ্বর হয়ে গেছে। আরিফ দৌড়ে ফার্স্ট এইড বক্স আনতে চলে গেছে। মিমের কান্নার শব্দে তানভীর ছুটে এসে রাগান্বিত কণ্ঠে বলল, এভাবে কাঁদছিস কেন? কি হয়েছে?
মিম কাঁদতে কাঁদতে নিচে পা বাড়ালো। তানভীর রক্তাক্ত আঙ্গুল দেখে কপাল কুঁচকে গম্ভীর দৃষ্টিতে আরিফের দিকে তাকে চিৎকার করলো। এ আরিফ, তুই কি ছোট মানুষ? এভাবে ব্যথা দিচ্ছিস কেন? জান্নাত ফ্রিজ থেকে বরফ এনে দিল। মিম কাঁদতে কাঁদতে বলল, আরিফ ভাইয়া কিছু করেনি, আমি হোঁচট খেয়ে পড়ে গেলাম। তানভীর ঘাড় ঘুরিয়ে আরিফের দিকে এক নজর তাকালো। আরিফ ফার্স্ট এইড বক্স হাতে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তানভীর হাত বাড়িয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, দে। পরপর মিমের দিকে তাকিয়ে তপ্ত স্বরে বলল, তুই কি হাঁটতে পারিস না? কথায় কথায় দৌড় দিতে বলে কে তোকে? কালকে বনুর বিয়ে, আজকে তুই ব্যান্ডেজ বেঁধে ঘুরবি, এটা কি ভালো লাগবে? মিম কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আর এমন করবো না। সাদে মেঘ, রিয়া, আবির, রাকিব, রাসেল, লিমন দাঁড়িয়ে গল্প করছে। মালা বরাবরের মতো দূরে একটা চেয়ারে নির্বিকার ভঙ্গিতে বসে আছে। সবার হাসাহাসির মাঝে মেঘ হুট করে নিজের মাথা চেপে ধরে নিচে বসে পড়েছে। আবির সঙ্গে সঙ্গে মেঘকে ধরে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলো, এই কি হয়েছে তোর? মাথা ব্যথা করছে। মেঘের অল্প চাপে মাথা ব্যথা শুরু হয়ে যায়। সেখানে সকাল থেকে ঠিকমতো খাওনি, সারাদিন বাইরে বাইরে ঘুরে ফটোশ্যুট করেছে। সন্ধ্যা থেকে ভারী লেহেঙ্গা পরে বসে আছে। তারপর এতক্ষণ নাচানাচি করলো। সব মিলিয়ে মাথায় প্রচণ্ড ব্যথা শুরু হয়ে গেছে। আবির মেঘকে নিয়ে রুমে চলে গেছে। মেঘের দিকে তাকে ঠান্ডা কণ্ঠে বলল, তুই ফ্রেশ হয়ে আয়, আমি খাবার নিয়ে আসছি। আমি নিচে গিয়ে খেতে পারবো। তোকে ফ্রেশ হতে বলছি। আবির নিচে গিয়ে মিমের অবস্থা দেখে কিছুক্ষণ দাঁড়ালো। উপরে মেঘের মাথা ব্যথা, নিচে মিমের পা কাটা। এই অবস্থায় কাকে কি বলবে বুঝতে পারল না। মেঘের জন্য খাবার নিয়ে আবারও উপরে আসছে। অতিমাত্রায় ব্যথা সহ্য করতে না পেরে মেঘ মাথায় ওড়না বেঁধে রেখেছে। আবির অল্প অল্প করে মেঘকে খাইয়ে দিচ্ছে। হঠাৎ দরজা থেকে অপরিচিত কণ্ঠস্বর কানে আসলো, আসবো? আবির তেমন গুরুত্ব দেয়নি। মেঘ তাকিয়ে মৃদু হেসে বলল, মনি আপু আসুন। হ্যাঁ। মেঘের খাওয়া প্রায় শেষ। আবির প্লেট হাতে নিয়ে মাথা নিচু করে বেরিয়ে গেছে। মুনি মেঘের দিকে তাকিয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলেন, মাথায় ওড়না বেঁধে রেখেছো কেন? মাথা ব্যথা? হ্যাঁ, সারাদিন ঘুরতে ঘুরতে আর পাচ্ছি না। আপু, আপনি এত দেরি করে আসলেন কেন? আপনাকে না বলেছিলাম সন্ধ্যায় আসতে? কিভাবে আসবো বলো? রান্না করে বাবুকে খাইয়ে ঘুম পাড়িয়ে রেখে আসছি। এখন বলো, মেহেদি দেওয়ার মতো ধৈর্য আছে তোমার? মেঘ মাথায় হাত চেপে ধরে শক্ত কণ্ঠে বলল, না থাকলেও ধৈর্য ধরতে হবে, কাল যে আমার বিয়ে। মুচকি হেসে মেহেদি দেওয়া শুরু করলো। মেঘদের এলাকায় মুনি এখন সুপরিচিত মুখ। বউ সাজাতে যেমন এক্সপার্ট, তেমনি মেহেদি দিতেও এক্সপার্ট। ওনার নিজস্ব পার্লার আছে, অনেক বছর হবে। মেঘদের বাসার সবার সাথে মোটামুটি ভালো সম্পর্ক। আগে একসময় ঈদে বাসে এসে মিম মেঘকে মেহেদি দিয়ে যেত। এখন কয়েক বছর যাবৎ আসতে পারে না, কারণ ওনার বাবুর 5 থেকে 7 বছর বয়স। তাছাড়া পার্লারের চাপও তেমন সুযোগ পায় না। মেঘের মাথা ব্যথা শুনে কেউ আর মেঘের রুমে আসার সাহস করেনি। সবাই মিমের রুমে বসে মেহেদি দিচ্ছে। আবির ফ্রেশ হয়ে একটা ফুল হাতা টি শার্ট পরে মোটামুটি রেডি হয়ে ওষুধ নিয়ে মেঘের রুমে আসছে। ততক্ষণে মেঘের এক হাতে অর্ধেক মেহেদি দেওয়া হয়েছে। আবির মেঘের দিকে তাকিয়ে শীতল কণ্ঠে বলল, ওষুধ খেয়েছিস? না। আবির কপালে আলতোভাবে হাত রেখে উষ্ণ স্বরে জানতে চাইল, ব্যথা বেশি? আবির একটা ওষুধ খুলে মেঘকে খাইয়ে আকুল কণ্ঠে বলল, টেনশন করিস না, কিছুক্ষণের মধ্যেই কমে যাবে। মুনি আপু 2-3 বার আবিরের দিকে তাকিয়েছে। আবির গ্লাস টেবিলে রাখতে রাখতে শান্ত কণ্ঠে বলল, আমি শপিংয়ে যাচ্ছি, তোকে ছবি পাঠাবো, ফোন কাছে রাখিস। আচ্ছা। আবির যেতে নিয়ে আবারও থমকালো। মেঘের হাতের দিকে তাকিয়ে মোলায়েম কণ্ঠে বলল, আপু নামের জায়গাটা ফাঁকা রাখবেন, আমি এসে নাম লিখে দিব। মুনি আবিরের দিকে স্পষ্ট দৃষ্টিতে তাকিয়ে হেসে বলল, ঠিক আছে ভাই, তোমার নাম তুমি লিখে দিও। আবির রুম থেকে বেরিয়ে গেছে। মুনি মিটিমিটি হাসছে আর মেঘকে মেহেদি দিয়ে দিচ্ছে। মেঘ কিছুক্ষণ পর্যবেক্ষণ করে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলো, আপু আপনি হাসছেন কেন? এমনিতেই হাসি পাচ্ছে। আপনি কি আবির ভাইকে নিয়ে হাসছেন? মাত্র যে আসছিল তার নাম কি আবির? জি। মুন্নি কপালে কয়েক স্তর ভাঁজ ফেলে গুরুতর কণ্ঠে বলে উঠল,
ওর অন্য একটা নাম আছে না? আছে, কিন্তু সবাই এই নামেই চেনে। অন্য নামটা কি? সাজ্জাতুল খান। এস, সাজ্জাদ, মনে পড়েছে। কি হয়েছে আপু, আপনি কি ওনাকে আগে থেকে চেনেন? কিন্তু উনি তো এত বছর দেশের বাইরে ছিল, আপনি কিভাবে চিনবেন? মুন্নি মলিন হেসে জিজ্ঞেস করলো, সে তোমাকে খুব ভালোবাসে, তাই না? অনেক ভালোবাসা। তোমাদের রিলেশনের বিয়ে? জি, মোটামুটি। কত বছরের রিলেশন? জানি না, আমি ওনাকে 2 বছর যাবত পছন্দ করি, কিন্তু ওনারটা জানি না। আমি যদি ভুল না করি, সাজ্জাদ মানে তোমার আবির ভাই তোমাকে কমপক্ষে 15 বছর ধরে পছন্দ করে। আর সেটা শুধু পছন্দ না, যাকে বলে পাগলের মতো ভালোবাসা। মেঘ নির্বাক চোখে তাকে জিজ্ঞেস করলো, আপনি কিভাবে জানেন? একটা গল্প শুনবে? জি। আজ থেকে প্রায় 15 থেকে 16 বছর আগের কথা। তখন আমার নতুন বিয়ে হয়েছে, বছরখানেক হবে হয়তো। আমি আগে থেকেই পার্লারের কাজ টুকটাক জানতাম, তাই আমার হাজবেন্ড বাসাতেই পার্লার খুলে দিয়েছিল। তখনও আমাকে তেমন একটা কেউ চিনতো না। হালকা পাতলা মেকআপ, ফেসিয়াল আর টুকিটাকি মেহেদি দিয়ে দিতাম। হঠাৎ একদিন খেয়াল করলাম একটা ছেলে আমাদের বাসার অপর পাশে দাঁড়িয়ে আমাদের বাসার দিকে তাকিয়ে আছে। ছেলেটার বয়স 12 থেকে 13 বছরের বেশি হবে না। আমি তেমন একটা গুরুত্ব দিলাম না। টানা 5 থেকে 7 দিন খেয়াল করে দেখলাম ছেলেটা প্রতিদিন প্রায় ঘন্টা 2 বাসার অপর পাশে দাঁড়িয়ে থাকে। সপ্তাহখানেক পর আমি একদিন আমার শাশুড়িকে ছেলেটার ব্যাপারে জিজ্ঞেস করলাম। তখন আমার শাশুড়ি বললেন, ওই ছেলেটা আমার সাথে দেখা করার জন্য প্রতিদিন ঘন্টার ঘন্টা দাঁড়িয়ে থাকে। আমি যেহেতু নতুন বউ, তাই আমার শাশুড়ি কোনোভাবেই ছেলেটাকে আমার সাথে দেখা করতে দিতেন না। আর ছেলেটাও এত ভদ্র যে আমার শাশুড়ি না করার পর কোনোদিন দ্বিতীয় কিছু বলতো না। আমি আমার হাজবেন্ডকে বিষয়টা জানাই। তারপর আমার হাজবেন্ডকে নিয়ে একদিন ওই ছেলের কাছে যাই। ছেলেটা আমাকে দেখেই আকুল কণ্ঠে জিজ্ঞেস করেছিল, আপু আপনি কি মেহেদি দিতে পারেন? ছেলেটার কথা শুনে আমি কিছুটা বিরক্তি হয়েছিলাম। একটা ছেলে 1 সপ্তাহ ধরে দাঁড়িয়ে থাকার পর জিজ্ঞেস করছে আমি মেহেদি দিতে পারি কিনা। তারপরও আমি ঠান্ডা কণ্ঠে উত্তর দিলাম, মোটামুটি পারি। কেন? দুজনকে মেহেদি দিয়ে দিতে পারবেন? হ্যাঁ পারবো, কিন্তু মেয়ে হতে হবে আর আমার পার্লারে আসতে হবে। ছেলেটা নরম স্বরে বলেছিল, তারা আসতে পারবে না, আপনি বাসায় গিয়ে মেহেদি দিয়ে আসবেন প্লিজ। আমার হাজবেন্ড কিছুটা রেগেই বলেছিল, এই যে তুমি কি ফাজলামো করতে আসছো? আমার ওয়াইফ কোথাও যাবে না, তুমি যাও এখান থেকে। আমার হাজবেন্ডের ধমক খেয়ে ছেলেটা চোখে পানি চলে আসছিল। আমি অবাক চোখে ছেলেটাকে দেখছিলাম। ছেলেটার ব্যাগ থেকে কতগুলো 20, 50, 100 টাকার নোট বের করে আমার হাজবেন্ডকে দিয়ে বারবার রিকোয়েস্ট করছিল যেন আমি বাসায় যেতে রাজি হই। আমি কৌতূহলবশত জিজ্ঞেস করি, কোথায় যেতে হবে? আমার বাসায়, আমার 2টা বোন আছে, ঈদে তাদের মেহেদি দিয়ে দিবেন। আমি ছেলেটার কথাতে আরো বেশি বিস্মিত হলাম। এতটুকু একটা ছেলে তার বোনদের কত ভালোবাসে যে পার্লার থেকে টাকা দিয়ে তার বোনদের মেহেদি পরাতে নিতে চাচ্ছে। আমার মন কিছুটা গললেও আমার হাজবেন্ড ছিল শক্ত মনের মানুষ। এত সহজে বিশ্বাস করতে পারছিলাম না। তাছাড়া আমরা যেহেতু শহরে নতুন ছিলাম, সেভাবে কাউকে বিশ্বাস করতেও পারতাম না। আমার হাজবেন্ড অনেক জোরাজুরি করার পর ছেলেটার মুখ থেকে সত্যি কাহিনীটা বের করতে সফল হয়। আর সেই কাহিনী কোনো রূপকথার গল্পের থেকেও কম না। মেঘ এতক্ষণ পূর্ণ মনোযোগ দিয়ে গল্প শুনছিল। মুনিয়াপু থেমে যাওয়ায় মেঘ কপালে কিঞ্চিত ভাঁজ ফেলে জানতে চাইল, রূপকথার গল্পটা কি আপু? 3-4 বছরের এক রাজকন্যা খেলতে গিয়ে তার খেলার সঙ্গীদের হাতে মেহেদি দেখে বাসায় এসে ঠোঁট ভেঙে মেহেদির জন্য কান্না করছিল। রাজকন্যার আম্মুরা মেহেদি দিতে পারতো না, কিন্তু রাজকন্যা ছিল খুব জেদি আর অভিমানী। মেহেদি না দিয়ে দিলে খাবে না বলে কান্না করছিল। রাজপুত্র ছিল বাবা মায়ের একমাত্র ছেলে।
বোন না থাকায় রাজকন্যাকে নিজের বোনের মতো ভালোবাসত। ছোট বয়স থেকে বোনকে আগলে রাখার গুরু দায়িত্ব নিজের কাঁধে নিয়েছিল। সবকিছু সহ্য করতে পারলেও রাজকন্যার চোখের পানি সহ্য করতে পারত না রাজপুত্র। বাড়ি ফিরে বোনের চোখে পানি দেখে আঁতকে উঠতেছিল। কারণ জানার পর সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে মেহেদি কিনে নিয়ে আসছিল। কাপা কাপা হাতে সেই রাজকন্যার কোনোই অবধি মেহেদি দিয়ে দিয়েছিল। তখন থেকে কিছুদিন পর পর মেহেদি দেওয়ার বায়না ধরত রাজকন্যা। আর সেই বায়না পূরণ করতে রাজপুত্র মেহেদি দেওয়ার প্র্যাকটিস শুরু করলো। কিছুদিনের মধ্যে ভালোই শিখে ফেলেছিল। 2 বছর ঈদের রাজকন্যাকে হাতে পায়ে মেহেদি দিয়ে দিল। বিপত্তি ঘটল 3য় বছর। রাজকন্যা একটু একটু বড় হচ্ছিল, সেই সাথে তার হিংসুটে মনোভাব সৃষ্টি হচ্ছিল। 3য়বার ঈদে পাশের বাসার একটা পিচ্চি মেয়েকে মেহেদি দেওয়ার অপরাধে রাজকন্যা কাঁদতে কাঁদতে পুরো বাসা মাথায় তুলে ফেলেছিল। রাজপুত্র রাজকন্যা ব্যতীত অন্য কাউকে মেহেদি দিয়ে দিয়েছে, এটা সে কিছুতেই মেনে নিতে পারছিল না। অবুঝ রাজকন্যার পাগলামিতে রাজপুত্র যে কিভাবে পাগল হয়ে গেছে সে নিজেও বুঝতে পারেনি। হঠাৎ রাজপুত্র গুরুতর অসুস্থ হয়ে গেল। তখন রাজকন্যার আবেগ জড়ানো কান্না আর নিষ্পাপ হৃদয়ের প্রতিজ্ঞায় রাজপুত্র নিজের কল্পনায় অন্য এক জগৎ তৈরি করেছিল। নিজের কল্পনায় অন্য এক জগৎ তৈরি করল। সেই জগতে রাজকন্যাকে বোন নয়, বরং প্রিয়তমার আসনে বসালো। রাজকন্যার প্রতি মনোভাব বদলাতে শুরু করলো, সেই সাথে বাড়তে লাগলো আতঙ্ক। কারণ রাজপুত্র বাসায় তখন ছোট আরেকটা বোন ছিল, যার বয়স 2 কি 3। রাজকন্যার এই হিংসুটে মনোভাবের জন্য সব সময় আতঙ্কে থাকতো রাজপুত্র। রাজপুত্রকে কারোর সাথে মিশতে না দিতে চাওয়া, কোমল মনের আকুতি, রাজপুত্রের প্রতি তীব্র অধিকারবোধ সবেতেই ভীতি হতো রাজপুত্র। সামনে ঈদ ঘনিয়ে আসছিল। আগের বছর পাশের বাসার পিচ্চি মেয়েকে মেহেদি দেওয়ার অপরাধে কান্না করায় বাসার কেউ সেভাবে গুরুত্ব দেয়নি। কিন্তু এ বছর নিজের বাসায় চাচাতো বোনকে মেহেদি দেওয়ার অপরাধে যদি আবারও একই কাজ করে তখন কি হবে? আগের বছর পর্যন্ত রাজকন্যা শুধু তার বোন থাকলেও পরের বছর নাগাদ রাজকন্যার প্রতি নতুন অনুভূতি জন্মেছিল। বয়সে আশেপাশে খোঁজ নেয়। আমার কথা জানতে পেরে আমার কাছে রিকোয়েস্ট করতে আসছিল। আমি আমার হাজবেন্ডকে প্রথম দিকে পুরোপুরি বিশ্বাস না করলেও শুধুমাত্র রাজপুত্রের রিকোয়েস্টে সেই বাসায় যাই। অভিমানী রাজকন্যা রাজপুত্র ছাড়া কারো হাত থেকে মেহেদি পরতে রাজি নয়। দীর্ঘ সময় বুঝিয়ে আমি তাকে মেহেদি পরাতে সফল হই। সেই থেকে আজ পর্যন্ত প্রতিটা ঈদে আমি তাকে মেহেদি পরিয়ে দিই। মেঘ আশ্চর্য নয়নি চেয়ে আছে। মুনিয়াপু মুচকি হেসে ফের বললেন, আশা করি বুঝতে পেরেছ যে সেই রাজকন্যাটা তুমি আর রাজপুত্রটা তোমার আবির ভাই। মেঘ বিমোহিত নয়নি মুনিয়াপুর মুখের পানে চেয়ে আছে। রূপকথার গল্পের মুগ্ধটায় ডুবে নিজের মাথা ব্যথার কথা বেমালুম ভুলে গেছে। যেখানে 2 বছরে 15 পূর্ণতা পেতে আবিরের মুখ থেকে ভালোবাসি শুনতে মেঘ উন্মত্ত হয়ে উঠেছিল, সেখানে আবির 15 বছর যাবৎ পাগলের মতো একতরফা ভালোবেসে গেছে। এটা ভেবে আটকে উঠছে মেঘ। ছোটবেলায় এত স্মৃতির ভিড়ে মেঘের মনে আবিরের স্মৃতি খুব কমই আছে। আবিরকে নিয়ে অতীত ভাবতে গেলে মেঘের সর্বপ্রথম মনে পড়ে জয়ের কারণে থাপ্পড় খাওয়ার ঘটনাটা, যেখান থেকে আবিরের প্রতি ঘৃণা আর বিরক্তি জন্মেছিল। যার দরুন এক বাসায় থেকেও আবিরের সাথে 2 বছরে একটা সামান্যতম কথাও বলেনি। এমনকি আবির চলে যাওয়ার পর 7 বছর একবার হ্যালো পর্যন্ত বলেনি। অথচ আজ সেই কথাগুলো মনে করে আনমনে হেসে ফেল। ভেতরে ভেতরে নিজের প্রতি বেশ ক্ষুব্ধও হয়েছে। যেখানে এমপির মেয়ের 2-4টা কমেন্ট সহ্য করতে পারেনি, আবিরের অনুমতি না নিয়ে ব্লক করে দিয়েছিল।
মালার দুদিনের আলগা ভালোবাসা সহ্য করতে পারেনি। সেখানে জয়ের সাথে বন্ধুত্বের কারণে আবিরের থাপ্পড় মারটা মেঘের কাছে আজ অযৌক্তিক মনে হচ্ছে না। মুনি আপু আনমনি হেসে বলেন, জানো মেঘ, তোমাকে যতবার আমি মেহেদি পরিয়ে দেই ঠিক ততবার সাজ্জাদের কথা মনে পড়ে। হয়তো নাম খেয়াল ছিল না, কিন্তু বাসার সামনে দাঁড়িয়ে থাকা পিচ্চি ছেলেটার মুখ সব সময় ভাসত। অনেকবার তোমাকে জিজ্ঞেস করতে চেয়েছি, কিন্তু সাজ্জাদের নিষেধ অমান্য করে জিজ্ঞেস করার সাহস করে উঠতে পারিনি। কাল যেহেতু তোমাদের বিয়ে, তাই আজ নিশ্চিত মনে কথাগুলো বলতে পারছি। মেঘ, তুমি খুব ভাগ্যবতী যে সাজ্জাদের মতো একজন জীবনসঙ্গী পেতে যাচ্ছ। বড় বোন হিসেবে সাজেশন দিচ্ছি, যাই হয়ে যাক না কেন সব সময় ওর পাশে থেকো। মেঘ সদাশয় হেসে উত্তর দিল, ইনশাল্লাহ আপু, আমি আমৃত্যু ওনার পাশে থাকবো, একদম ওনার লক্ষ্মী বউ হয়ে। মুনি আপু নিঃশব্দে হেসে মেহেদি পড়তে ব্যস্ত হয়ে গেছেন। এর মধ্যে আবির ভিডিও কল দিয়েছে। মেঘ কল রিসিভ করে স্পষ্ট চোখে তাকালো। মুগ্ধতায় মেঘের দু চোখ চিকচিক করছে, ঠোঁটে লেগে আছে নিকষিত হাসি। মেঘের কোমল প্রাণ হৃদয়ের প্রাণোচ্ছল হাসিতে আবির বরাবরের মতো মোহিত হলো। বুকের ভেতরটা নিখাত ভালো লাগায় ছেয়ে গেছে। আবিরের হৃদয়ের গহীনে চলমান উত্তাল ঢেউ সামলে অনুষ্ণ কণ্ঠে প্রশ্ন করলো, মাথা ব্যথা কমেছে? কিছুটা। মেহেদি দেওয়া শেষ? এক হাত বাকি। আবির কিছুটা তটস্থ হয়ে জানতে চাইল, নাম লিখে নিত? না। আবির মৃদু হেসে বলল, আচ্ছা, নাম কিন্তু আমি এসে লিখব। কালকের জন্য দুটো শাড়ি পছন্দ করেছি, কোনটা নিব বল? মেঘ ঠোঁট কাঁপিয়ে শক্ত কণ্ঠে বলল, আপনার যেটা ভালো লাগে সেটাই নিন। আমার তো দুটাই ভালো লাগছে। আমি ভেবেছিলাম দুটাই নিয়ে নিব, কিন্তু সাকিব বলতেছে বিয়ের শাড়ি নাকি একটাই নিতে হয়, এজন্য কনফিউশনে পড়ে গেছি। মেঘ ভুরু গুটিয়ে ধীর কণ্ঠে জানতে চাইল, আপনি আবার কবে থেকে কুসংস্কার মানতে শুরু করেছেন? তোর সাথে মিশতে মিশতে আমিও কেমন যেন হয়ে যাচ্ছি। কথায় আছে না, সঙ্গ দোষে লোহা ভাসে। মেঘ ক্ষুদ্র চোখে তাকে আস্তে করে বলল, দেখান শাড়ি। আবির ক্যামেরা ঘুরিয়ে শাড়ি দেখাচ্ছে। মুনিয়াপুর এক হাতে মেহেদিটাও শেষ। এর মধ্যে আকলিমা এসে খাওয়ার জন্য ডেকে গেছেন। এই সুযোগে মেঘ ঝটপট বিয়ের শাড়ি বৌভাতের লেহেঙ্গা পছন্দ করে দিয়েছে। মুনিয়াপু খাওয়া শেষ করে আসতেই মেঘ কল কেটে আরেক হাত বাড়ালো। দু হাতে মেহেদি দেওয়া শেষে মুনিয়াপু চলে গেছেন। আসিফ আর আরিফ অনেকে বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে আসছে। মিমের রুমে মেহেদি দেওয়ার ধুম লেগেছে। বন্যা অল্প স্বল্প মেহেদি দিতে পারে, তাই যত পিচ্ছি ছিল সবাইকে এক নাগারে মেহেদি দিয়ে দিচ্ছে। মিমকেও বন্যায় মেহেদি দিয়ে দিয়েছে। জান্নাত সহ ওর ৩-৪ জন মেহেদি আর্টিস্ট ফ্রেন্ড আসছে, যারা রিয়া, সোনিয়া আরও কয়েকজনকে মেহেদি দিয়ে দিচ্ছে। বন্যা মেহেদি দেওয়ার ফাঁকে একবার মেঘের রুমে এসে দেখে গেছে তখনও মেঘের মেহেদি দেওয়া শেষ হয়নি। মেঘের মেহেদি দেওয়া শেষ অনেকক্ষণ হলো। এক হাত পুরোপুরি শুকালেও অন্য হাত এখনও শুকায়নি। কথার কথা মানুষজন বলে মেহেদির রং যত গাঢ় হয় জামাই তত বেশি ভালোবাসে। এছাড়াও মুন্নি আপুও বলেছেন মেহেদি যত বেশি সময় রাখবে তত বেশি গাঢ় হবে। এজন্য মেঘ চিন্তা করছে আজ সারা রাতও মেহেদি তুলবে না। মেঘ বেলকুনিতে দাঁড়িয়ে আপন মনে ভাবছে, আবিরের দেশে ফেরা, প্রথম দেখা, গান গাওয়া, বাইকে ওঠা, কাশবনে যাওয়া, আবিরের জন্মদিন পালন করা, মাইশাপুর বিয়ে, নিউ ইয়ার, ভ্যালেন্টাইন সহ প্রতিটা ঘটনায় মেঘের চোখে স্পষ্ট ভাবছে, সেই সাথে বারবার মনে তোলপাড় চালাচ্ছে মুনিয়াপুর বলা রাজপুত্র আর রাজকন্যার কাহিনীটা। একটা মানুষের ভালোবাসা ঠিক কতটা নিখুঁত হলে ছোট বয়স থেকেই এত বিচক্ষণ চিন্তাভাবনা করতে পারে। এর মধ্যে আবির তানভীরা শপিং শেষ করে বাসায় আসছে। আবির গেট দিয়ে ঢুকে নিচ থেকেই কিছু সময়ের জন্য মেঘের দিকে তাকিয়ে রইল। আলোকসজ্জার লাল, নীল, সবুজ, গোল্ডেন, বেগুনি রঙের আলোতে মেঘের মায়াবী আদলখানাও বারবার রং পাল্টাচ্ছে। তাই দেখে আবির খেই হারালো। তানভীর তাকাতেই মনোযোগ সরে গেছে। সঙ্গে সঙ্গে বাড়ির ভেতরে ঢুকলো। ড্রয়িং রুমে বিয়ের কেনাকাটা দেখতে সবাই হুমড়ি খেয়ে পড়েছে। বন্যা, জান্নাত, মিমরাও উপর থেকে ছুটে আসছে, কিন্তু মেঘের কোনো হদিস নেই। মালিয়া বেগম প্রশ্ন করলেন, মেঘ কোথায়? আর
যার জিনিসপত্র তারই হদিস নেই। এই নিন, মেয়েকে ডেকে নিয়ে আয়। আবির তৎক্ষণাৎ বলে উঠল। আমি যাচ্ছি। এত মুরব্বিদের ভিড়ে আবিরের অনাকাঙ্ক্ষিত কথা শুনে মালিয়া খান কপাল কুঁচকালেন। আবির কারোর উত্তরের প্রতীক্ষা না করে দ্রুত পায়ে সিঁড়িতে উঠছে। মেঘের মামিরা সহ আর অনেকে সেদিকে তাকিয়ে আছে। মালিয়া খান তানভীরের দিকে তাকিয়ে চোখ রাঙালেন। তানভীর সঙ্গে সঙ্গে বলল, এই যে বিয়ের শাড়ি খুলছি, সবাই শাড়ি দেখুন। এদিকে আবির মেঘের রুমে ঢুকে সরাসরি বেলকনিতে আসছে। আবিরের পায়ের শব্দ, মেঘের কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। আবির আচমকা মেঘকে পেছন থেকে জড়িয়ে ধরল। মেঘের পরনের জলপাই রঙের শাড়ির পাড় বিদীর্ণ করে আবিরের শক্তপোক্ত হাত মেঘের নিখাজ উদর আঁকড়ে ধরেছে। অন্য হাতে কানের পাশে চুলগুলো সরিয়ে ঘাড়ে মাথা রাখল। আশঙ্কিক ঘটনায় মেঘ ভীতিগ্রস্ত হয়ে ঘাড় ঘোরালো। আবিরের উপস্থিতি টের পেয়ে পুনরায় মাথা সোজা করে ফেলেছে। আবিরের গাঢ় নিঃশ্বাস মেঘের ঘাড়ে পড়ছে। আবির মেঘের মসৃণ গলায় মৃদু চুমু খেয়ে অত্যন্ত নমনীয় কণ্ঠে বলল, আড়াল থেকে অপেক্ষার দিন তোর ফুরিয়ে আসছে। এখন সদর দরজায় দাঁড়িয়ে আমার জন্য অপেক্ষা করার অনুমতি পেতে যাচ্ছিস। আবির শ্বাস ছেড়ে পুনরায় বলতে শুরু করলো, গত 2 বছর তোকে দেখেও না দেখার মতো চলেছি। কথায় কথায় রাগ দেখিয়েছি। তোর অনুভূতি উপলব্ধি করার চেষ্টা করিনি। সব কিছুতেই ব্যস্ততা দেখিয়ে তোকে কষ্ট দিয়েছি। কিন্তু বিশ্বাস কর, আমি সব কিছু করেছি তোকে হারানোর ভয়ে। আমি এখনো আতঙ্কে আছি। কালকের দিনটা পার করার অপেক্ষায় আছি। অপ্রকাশিত আনন্দের অন্তরালে আমার এক নভস্থল ভয় জমে আছে। তোকে পূর্ণাঙ্গ রূপে আমার করে পাওয়ার আকাঙ্ক্ষা আমার মস্তিষ্ককে স্থির হতে দিচ্ছে না। আমি তোকে বড্ড বেশি ভালোবাসি মেঘ। ছোটবেলা থেকে নিজেকে একটা কথাই সবসময় বলতাম, মেঘ আবিরের হাসির কারণ। মেঘকে কষ্ট দেওয়া ভীষণ বারণ। অথচ দেখ, গত 2 বছরে অনিচ্ছা সত্ত্বেও তোকে কতবার কষ্ট দিয়েছি, কতভাবে কাঁদিয়েছি, যার জন্য আমি নিজেকে আজও ক্ষমা করতে পারি না। গত 2 বছরে যা ঘটেছে সব ভুলে যা প্লিজ। আজ এই মুহূর্ত থেকে আমরা নতুন জীবন শুরু করতে যাচ্ছি, যেই জীবনে কেউ কাউকে ইচ্ছেকৃত কাঁদাবো না, কষ্ট দিব না। প্রতিনিয়ত নবরূপে একে অন্যের প্রেমে পড়ব, আর নতুনভাবে ভালোবাসার সূচনা হবে। তুই রাজি তো? আবির থামতে মেঘের নাক টানার শব্দ কানে বাজলো। মেঘ ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আর ঘন ঘন শ্বাস ফেলছে। আবির মেঘকে ছেড়ে আতঙ্কিত কণ্ঠে বলে উঠল, এই মেঘ, কাঁদছিস কেন? আবিরের হাত থেকে মুক্তি পেতে মেঘ অকমসাৎ আবিরের দিকে ঘুরে আবিরকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলছে, আপনিও আমাকে মাফ করে দিন প্লিজ। আমি জেনে বুঝে আপনাকে অনেক কষ্ট দিয়েছি। স্বার্থপরের মতো সবসময় শুধু নিজের দিকটাই চিন্তা করেছি। একটাবারের জন্য আপনার আবেগ, অনুভূতি, কষ্ট, খুশি নিয়ে ভাবিনি। আমি মাত্র 2 বছরই আপনাকে পেতে পাগল প্রায় হয়ে গিয়েছিলাম। অথচ আপনি 15 বছর আমার দেয়া কষ্ট নীরবে সহ্য করে গেছেন। আপনার নিগড় প্রেমানুভূতির সামনে আমার 2 বছরের ভালোবাসা আজ ফিকে হয়ে গেছে। আপনাকে যে পরিমাণ কষ্ট দিয়েছি সেই কষ্ট আমি আজীবন ভালোবেসেও পরিশোধ করতে পারবো না। আমি আপনাকে ভালোবাসি, খুব ভালোবাসি, কিন্তু সেটা আপনার ভালোবাসার কেবলমাত্র 1%। আপনি আমাকে প্লিজ মাফ করে দিন। আবির মেঘকে আলতোভাবে জড়িয়ে ধরে মৃদু স্বরে বলল, আপু সব বলে দিয়েছে তোকে? হ্যাঁ। এই জন্যই বলি, মেয়েদের পেটে আসলেই কোনো কথা থাকে না। মেঘ আর কিছু বলছে না। আবিরের বুকে মুখ গুজে এক মনে কেঁদে যাচ্ছে। মেঘের চোখের পানিতে আবিরের টি শার্ট ভিজে গায়ের সঙ্গে লেপটে গেছে। মেঘের দুহাত আবিরের পিঠে থাকায় মেঘের মেহেদি রঙা হাতের মেহেদি ডিজাইনের অল্প স্বল্প দাগ আবিরের পিঠে লেগে গেছে। মেঘকে কয়েকবার থামতে বলতেও মেঘ যখন থামছে না, তখন আবির বাধ্য হয়ে উষ্ণ স্বরে মেঘের কানে কানে বলতে শুরু করলো, সমস্যা নেই, তোর 1% আর আমার 99%। ভালোবাসার ফলস্বরূপ আমাদের আহিয়ার আগমন ঘটবে। তবু তুই এইভাবে কাঁদিস না প্লিজ। আহিয়ার কথা শুনে মেঘ লজ্জায় আড়ষ্ট হয়ে আবিরকে ছেড়ে দূরে সরে দাঁড়ালো। আবির তপ্ত স্বরে পুনরায় বলল, তুই বললে কাল থেকে প্ল্যানিং শুরু করি। মেঘ ফোঁস করে বলল, না। আবির সহর্ষে বলে উঠল,
আজকের পর তুই কান্না করলে তোর কোলে আরেকটা কাঁদুনে বাবু ধরিয়ে দিব, তারপর দুজনে মিলে কান্না করিস, ঠিক আছে? মেঘ লজ্জায় চিবুক নামিয়ে গলায় ঠেকিয়েছে। আবির মেঘের চোখ মুছে মেঘকে নিয়ে নিচে আসছে। ততক্ষণে তানভীর, সাকিব আর আসিফ মিলে মোটামুটি সব দেখিয়ে ফেলেছে। মেঘ আসতেই মেঘকে পুনরায় দেখানো শুরু করলো। আবির স্থির দৃষ্টিতে মেঘের দিকে তাকিয়ে আছে। আচমকা রিয়া এসে বিড়বিড় করে ডাকলো,